অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কখনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে আমাদেরকে সংশোধন করবেন। কিন্তু এই ভুলগুলো নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে কোনো না কোনো ভাবে লড়াইয়ে জড়িয়ে যাই, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সেখানে রুদ্ধ হয়ে যাবে। এবং ওই যে দোসররা সুযোগ পেলে এখন উঁকি মারে, তারা এগুলো দেখে মজা নেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের সিস্টেম সংস্কার, আমাদের প্রবাসী ভাইদের সমস্যা, আপনাদের বাংলাদেশ থেকে জাপানের যে সরাসরি ফ্লাইট সেটা বন্ধ হওয়া, আমার ভাইদের সকল প্রবাসী ভাইদের ওই এয়ারপোর্টে গিয়ে হেনস্থা হওয়া, এই প্রত্যেকটা সিস্টেম একটা আরেকটার সাথে, এই প্রত্যেকটা ক্ষমতার অপব্যবহার একটা আরেকটার সাথে সম্পর্কিত। আমরা শুধু একটাকে সংস্কার করতে চাইলে এটা সাস্টেনেবল হবে না, এটা হবে না, সম্ভব না। আপনি দেখবেন বাংলাদেশে যখন গিয়েছিলেন, আপনাদের আত্মীয়-স্বজনরা ভালো বলতে পারবে, আপনি 3 দিন আগেও যে কোনো একটা রুটে ট্রেনের টিকিট খুঁজবেন, জীবনে পাবেন না, অনলাইনে অফলাইনেও পাবেন না। কিন্তু এই বাংলাদেশ রেলওয়েকে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়। কিছুদিন আগে আপনারা যখন মাননীয় প্রধান উপদেষ্টাকে দাবি জানালেন আপনাদের এই ফ্লাইট আবার চালু করার, সেখান থেকে নাকি তথ্য দেওয়া হয়েছে যে এই যে বিমান সরাসরি বাংলাদেশ থেকে জাপান, এখানে নাকি প্রতি মাসে তাদের কোটি টাকা লোকসান হচ্ছে। অথচ আপনারা এটার সাক্ষী যে আপনারা যদি একদিন আগে টিকিট খুঁজতে যেতেন, আপনাদের টিকিট পাওয়া হতো না। তাহলে এই লোকসানটা কার হয়, কোথায় হয়, কার ওই পেটে লাভের টান পড়েছে? আমাদের ওই সিস্টেমের গোড়ায় হাত দিতে হবে। আপনারা দেখে থাকবেন, আমি অ্যাজাম্পশন করে এটা বলছি, হয়তোবা এই সরাসরি ফ্লাইটের ফলে সাধারণ আমাদের যারা প্রবাসী ভাই তারা উপকৃত হতো, কিন্তু ওই রকম দেশ এবং দেশের বাইরে বসে থাকা অদৃশ্য কিছু ফেরাউন আছে, কিছু নমরুদ আছে, যাদেরকে আমরা দেখিও না, চিনিও না, তাদের ব্যবসা, তাদের মুনাফার এখানে ঘাটতি পড়ছিল। তারা যদি একটা ট্রানজিট করে আনতে পারে, তারা যদি আপনার সময় নষ্ট করে তার কিছু ফায়দা লুটতে পারে, তার প্রতি মাসে কোটি কোটি টাকা মুনাফা হবে। তো আমাদের ওই গোড়াগুলোতে ধরতে হবে। এই 1 বছরে আমার মনে হয়েছে আমরা খুব দ্রুত রেজাল্ট চাই এবং আমরা শুধুমাত্র গাছের আগায় পানি দিতে চাই, কিন্তু আমাদের যদি গাছের গোড়া কাটা থাকে, আগায় পানি দেয়, ওই গাছের ফলন হবে না। আমাদের গোড়াগুলোতে ধরতে হবে। আমি আমাদের আইসিটি ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল, যেখানে বিচার হচ্ছে খুনি হাসিনা থেকে শুরু করে বাকিদের, সেখানে আমরা বারবার যাই, জিজ্ঞাসা করি, কারণ আপনারা তো আমাদের প্রশ্ন করেন, আমার তো তার কাছে জানতে হবে। তিনি শুধু একটা জিনিস বলেছেন যে এই বাংলাদেশে এই ক্রাইম ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে, পৃথিবীর সকল স্ট্যান্ডার্ড, সকল আইন যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিবে। আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার 16 বছরে যেমন করে বাংলাদেশের অনেক আলেম ওলামা থেকে শুরু করে রাজনীতিবিদকে শুধুমাত্র নিজের মনের খায়েশ আর প্রতিহিংসা পূরণের জন্য লোক দেখানো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ফাঁসিতে ঝুলিয়েছে এই আইসিটি, এই ক্রাইম ট্রাইব্যুনাল, সেভাবে আপনার আমার মনের খায়েশ পূরণের জন্য শুধু খুনি হাসিনার বিচার করতে চায় না, বরং ওই খুনি হাসিনা যে হাজার হাজার আমার ভাই বোনকে হত্যার নির্দেশ দেখা, সেটা প্রমাণ করে তার বিচারিক প্রক্রিয়া শেষ করে তাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করতে চায়। তো আমরা যেন আমাদের জায়গা থেকে ওই সাস্টেইনেবল পরিবর্তনটার ধৈর্য ধরি, ওই অনুযায়ী প্রশ্ন করি, এবং অবশ্যই কেউ যদি এই পথ থেকে বিচ্যুত হয় তাকে সবসময় প্রশ্নবাণে জর্জরিত করি। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করি আমার জায়গা থেকে, আমাদের এই 1 বছরে প্রত্যাশিত কাঙ্ক্ষিত সংস্কার বলি, বিচার বলি, উন্নয়ন বলি, কোনোটাই আমরা পাইনি। ইভেন যতটুকু অন্তত পাওয়া দরকার ছিল ততটুকু পাইনি। কিন্তু যখন বিভিন্ন জায়গায় যারা সরকারে নেই এরকম বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ মানুষদের সাথে কথা বলার চেষ্টা করি, কারণ আমার এই প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় শহীদ পরিবারের সামনে, আমার আহত যোদ্ধাদের সামনে, আমার সাধারণ মানুষের সামনে, আমার এনসিপির যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদের সামনে। তো তাদের ভাষ্য হচ্ছে এই বাংলাদেশের ক্ষতটা 16 বছরের ক্ষত না, এটা 53 বছরের ক্ষত। এই ক্ষতটা পূরণ করার জন্য 1 বছর যথেষ্ট নয়, ইভেন 2, 4, 5 বছরও যথেষ্ট নয়।
কিন্তু এই প্রসেসটা শুরু হচ্ছে কিনা, চলছে কিনা, ডে বাই ডে এই প্রসেসটা তাদের জায়গা থেকে আরো ইনক্রিজ করছে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। আমার ওই সাইকেলটা আমার দেখতে হবে। আমি উপদেষ্টা ফজল কবির ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বিভিন্ন উপদেষ্টার কথা শুনে, আপনি তো মিডিয়ায় কথা বলেন না, কি কিছু করতে পারলেন না, এক বছরে মুখ দেখাবেন কিভাবে? তো তিনি শুধু একটা কথাই বলেছেন, এই একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। তিনি একটা কথাই বলেছেন যে এই আমার 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, আমি উপদেষ্টা। আমি উপদেষ্টা হিসেবে বিগত 1 বছরে, মাত্র 1 বছরে আগের পাশ হওয়া সকল বিল থেকে 45,000 কোটি টাকা বাঁচিয়েছি। মাত্র 1 বছরে 3টা মন্ত্রণালয়ের পাশ হয়ে যাওয়া বিল থেকে, যেটুকু বাকি ছিল, কোন একটা বিলে ধরেন 10% বাকি, 20% বাকি, কারণ অধিকাংশই তো চলে গিয়েছে, ওইটুকু থেকে 45,000 কোটি টাকা বাঁচিয়েছে। এবং তার জায়গা থেকে এটা বলেছে যে হয়তো আমার মন্ত্রণালয় থেকে কয়েকশো মিলিয়ন ডলার পাচার হতো, আমি এইটুকু বলতে পারবো আমার এই 1 বছর এইটুকু হয়নি। তো আমি ফয়জুল কবির দ্বারা এই দেশের লাভ কতটুকু হয়েছে এটা আমি একদিন হিসাব দিব যেদিন ছেড়ে যাব, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার দ্বারা ক্ষতি হয়নি। তো ভাই, সংস্কার প্রক্রিয়া চোখে দেখা যাবে না, সেটাটা অনুভূত হবে ধীরে ধীরে। আমরা যেন দয়া করে কেউ হতাশ না হই। আপনাদের কাছে এইটুকু আহ্বান, কারণ আপনারা যদি হাল ছেড়ে দেন আমাদের ছেড়ে দিতে হবে মাঠ, কারণ আপনারাই আমাদের শক্তি। আমরা চাই আপনারা আমাদেরকে সংশোধন করবেন, ভুল ধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন, আমরা নিজেদেরকে শুধরে নিব, শুধরে দেওয়ার মানসিকতা না ছাড়লে ছেড়ে দিব। কিন্তু দয়া করে আপনারা আপনাদের আশাটা ছেড়ে দিয়েন না, কারণ এই অল্প সময় মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কাছে থেকে যে পরিবর্তনটা হচ্ছে একটু স্লোতে, কিন্তু হচ্ছে, এটা হওয়া দরকার। যেদিন আমি আপনি হাল ছেড়ে দিব, কথা বলা বন্ধ করে দিব, ওই দিন থেকে এটা হবে না, এবং এটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।